আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইস্টার জাহান নিখন, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমরা সবাই জানো যে আমরা চতুর্থ অধ্যায়টি মোটামুটি শেষ করেছি। আজকে আমরা এই অধ্যায়ে তোমার হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অনুসরণীতে 2টি সৃজনশীল প্রশ্ন আছে। আজকে আমরা এই 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো। রায়না হক ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক চিন্তাভাবনার পর আহ্বান ক্রাফট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ঢাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। তার বান্ধবী রোমানা টেক্সটাইল ইনস্টিটিউট থেকে পাশ করে মণিপুরি তাঁত বস্ত্রের বিভিন্ন পোশাক সামগ্রী ব্যবসা শুরু করে সিলেটের বিভিন্ন অঞ্চলে। তাদের কয়েক বছরের ব্যবসার চিত্র নিচে দেওয়া হলো। দেখো, এখানে দুইটা গ্রাফের সাহায্যে রায়না হক আর রোমানা হক দুই বন্ধু, তাদের ব্যবসায়িক চিত্রটা দেওয়া হয়েছে। একজন ঢাকা এবং কুমিল্লাতে চিন্তাভাবনা করে অনেক চিন্তাভাবনার শেষে আহ্বান ক্রাফট নামক একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আরেকজন তার হচ্ছে নিজের শহর সিলেটে মণিপুরি তাঁত বস্ত্রের ব্যবসা শুরু করেন। এখন আমরা দেখছি যে রায়না হকের যে একটা চিত্র, সেখানে আমাদের চিত্রে ভূমি অক্ষে আমরা দেখছি বা আনুভূমিক অক্ষে দেখছি আমরা বছর দেখাচ্ছে, আর এই লম্ব অক্ষে দেখাচ্ছে মুনাফার হার। তো মুনাফার হারকে যদি আমরা পার্সেন্টেজ হিসেবে ধরি, তাহলে এখানে 2% থেকে শুরু করে 14%, আর এখানে মোট 4 বছর দেওয়া। আর এইখানেও সেম, আমাদের 2% থেকে শুরু করে 14% এবং 4 বছরের তোমার মুনাফাটা দেওয়া আছে। তাহলে আমরা এই হচ্ছে আমাদের বিষয়টা। তো চিত্র দুটা দেখে একটা জিনিস আমরা বুঝতে পারছি, রায়না হকের ব্যবসায়ের মুনাফা প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর, দেখো প্রথম বছর 2%, এর পরের বছর 4%, এর পরের বছর 6%, এর পরের বছর প্রায় 10% হয়ে গিয়েছে। তার মানে তার ব্যবসার মুনাফার হারটা কি দেখো, ঊর্ধ্বগামী। মুনাফার হারটা হচ্ছে তোমার ঊর্ধ্বগামী। অন্যদিকে দেখো, রায়না হকের ব্যবসা প্রথম বছর 2%, এর পরের বছর 4%, এর পরে হচ্ছে 8%, এরপরে আবার কমে চলে এসেছে 3%-এর মতো। তো আমরা যদি উপর দিয়ে এরকম টানি, খেয়াল করে দেখো গ্রাফটা হয়ে যাচ্ছে একটু এরকম, মানে কার্ভ। তো এই হলো তাদের দুজনের ব্যবসায়িক চিত্র। তো আমি প্রশ্নে যাওয়ার আগে জাস্ট চিত্র দুইটা তোমাদেরকে একটু বোঝাতে চাই। যখন কোনো গ্রাফে বা কোনো ব্যবসায়ের চিত্র আমরা এরকম ঊর্ধ্বমুখী দেখব, তখন বুঝবো যে প্রতিষ্ঠানটার গতি এবং প্রকৃতি খুবই ভালো। মানে মুনাফাটা একদম শুরু থেকে যত দিন যাচ্ছে তত কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা একটা গুড ব্যবসা বা গুড বিজনেস। আর আমরা যখন কোনো ব্যবসায়ের চিত্র এরকম দেখব যে কখন উঠছে, নামছে, আবার নিচে নামছে, আবার একদম নেমে যাচ্ছে, তখন আমরা বুঝবো এটাতে একটা গুড বিজনেস না, এখানে প্রচুর ঝুঁকি বিদ্যমান। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমরা প্রশ্নটা দেখে মানে উদ্দীপকটা দেখে একটা আইডিয়া নিলাম। তো উদ্দীপকটা দেখে আইডিয়া নিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের জন্য কী ধরনের প্রশ্ন অপেক্ষা করছে। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রশ্নে যাচ্ছি। প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্নটা যদি দেখি, অতীতের অর্জিত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়? আমরা সবাই জেনে এসেছি অতীত অর্জিত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। এরপরে দেখো পরের প্রশ্নটা হচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যাশিত ফলের বাইরে প্রকৃত ফল কম হওয়ার কারণটি ব্যাখ্যা করো। প্রত্যাশিত থেকে প্রকৃত ফল কম হওয়ার কারণও হচ্ছে ঝুঁকি। তো এই যে ব্যাখ্যাটা, এটা তোমাদের 40 পৃষ্ঠায় আছে। কারণ আমি এইটার ব্যাখ্যা এখন তোমাদেরকে যদি দিতে যাই, তাহলে আসলে তোমরা নিজেরা কিছুই চেষ্টা করবে না। আমি অলরেডি পড়ানোর সময় ব্যাখ্যাটা দিয়েছি। প্রত্যাশিত থেকে প্রকৃত ফল যে কম হচ্ছে, এটা হচ্ছে ঝুঁকির জন্য কম হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা আমরা 40 পৃষ্ঠা থেকে সুন্দর করে উত্তরটা লিখে নিব। এরপরে হচ্ছে দেখো গ নাম্বার প্রশ্ন, যেটা আমাদের আসলে কী প্রশ্ন অংশ, যে রোমানার ব্যবসা কম সাফল্য হওয়ার কারণটি ব্যাখ্যা করো। মেয়েরা, আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম যে রোমানার ব্যবসাটা ছিল খুবই ফ্ল্যাকচুয়েট একটা মুনাফার ব্যবসা, যেখানে একবার হচ্ছে তোমার আয়টা হলো 2%, একবার হলো আয়টা আমরা এরকম দেখেছিলাম যে এক বছর আয় হলো 2%, আরেক বছর আয় হলো 4%, এরপরে নেমে গিয়ে হলো ধরো 3%, এরপরে যদি আবার হচ্ছে 10%, এরপরে আবার নেমে যেয়ে হচ্ছে 7%। তার মানে আয়টা খুবই ফ্ল্যাকচুয়েট করছে, এর মধ্যে কোনো
সমতা নাই। তো এই ধরনের আয় মানে কি ব্যবসাটা কম হচ্ছে। তো কম হওয়ার কারণ প্রথমে যদি আমরা দেখতে যাই সেটা হচ্ছে রোমানা তার ব্যবসা করার পূর্বে আমাদেরকে, আমরা সবাই জানি ব্যবসা করার পূর্বে আমাদেরকে বাজার চাহিদা বিশ্লেষণ করে ব্যবসা করতে হয়, কিন্তু রোমানা সেটা করেনি। সে সিলেটের একটা বিশেষ অঞ্চল এবং সেখানে শুধুমাত্র মণিপুরি তাঁত বস্ত্র নিয়ে সে ব্যবসা করছে। আমরা জানি যে মণিপুরি হচ্ছে একটা বিশেষ ধরনের পোশাক বা বিশেষ ধরনের ওদের তাঁতে বোনা বিশেষ ধরনের শাড়ি বা পোশাক, ওই পণ্যের ব্যবসা সে করছে। তো আমরা কিন্তু ওই ধরনের পণ্য সবসময় কিনি না। একটা বিশেষ গোষ্ঠী, মণিপুরি গোষ্ঠী হয়তো বা কিনছে, বা আমরা হয়তো বা শৌখিনতা হিসেবে ঘুরতে গেলে কোনো পর্যটক হয়তো বা এটা নিয়ে আসছে বা কিনছে। তো এই ধরনের পণ্যের চাহিদা কিন্তু খুব বেশি থাকে না। তো এই ধরনের পণ্য যখনই রোমানা হক ব্যবসা শুরু করলো, সে বাজার চাহিদার বিচার বিশ্লেষণ করেনি, শুধুমাত্র একটা পণ্য নিয়ে ব্যবসা করেছে। এটাই ছিল তার ব্যবসায় কম সফল হওয়ার মূল কারণ। তাহলে রোমানা হক কী করতে পারতো বলো তো? শুধুমাত্র মণিপুরি পণ্যটাকে ফোকাস না করে মণিপুরির সাথে যদি অন্য অন্য পণ্যটাকে রাখতো, প্লাস শুধুমাত্র সিলেট অঞ্চলের কথা বিবেচনা না করে দেশের অন্য অন্য অঞ্চলে মানুষের কথা বিবেচনা করতো বা চাহিদার কথা বিবেচনা করতো, তাহলে কিন্তু তার ব্যবসাটা রায়না হকের মতোই কী হতো, তোমার সফল হতো। তাহলে মূল হওয়ার কারণ কি? ব্যবসায় চাহিদা বিচার বিশ্লেষণ করেনি। এটা বাজার চাহিদাটা, এটা আমরা কোথায় পাবো বলো তো? ঝুঁকির তাৎপর্য আমরা পড়েছি না 41 পৃষ্ঠায়, সেখানে আমরা এটা উত্তরটা খুব সুন্দর করে পেয়ে যাব যে যদি আমরা বাজার চাহিদা বিচার বিশ্লেষণ না করি তাহলে হচ্ছে আমরা ব্যবসায় সফল হতে পারবো না। আশা করি মেয়েরা তুমি বুঝতে পেরেছো। তাহলে মূল কারণ বাজার চাহিদা বিচার বিশ্লেষণ। বাজার চাহিদা বিচার বিশ্লেষণটা তো আমি বলেই দিলাম জিনিসটা কি। পরের প্যারা এটা লেখার পরে তোমরা প্রয়োগে চলে যাবা উদ্দীপক কিন্তু সংখ্যাগুলো আনতে হবে, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম যে কোনোবার 2% হলো, তারপরে 4%, তারপরে কমে গিয়ে আবার 3%, আবার কমে আবার একটু বেড়ে হয়তো 6%, আবার কমে গিয়ে তোমার 4%। এই যে দেখো আপ ডাউন হচ্ছে, এই আপ ডাউন হওয়ার কারণ হচ্ছে তোমার বাজার চাহিদা বিচার বিশ্লেষণ না করেই সিদ্ধান্ত নেওয়া, শুধুমাত্র একটা জনগোষ্ঠীকে নিয়ে চিন্তা করা এবং একটা মাত্র পণ্যে ব্যবসা করার কারণেই রোমানা হক ব্যবসায় কম সফল হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, আমি এখন ঘ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। রায়না ও রোমানার ব্যবসায়ের চিত্রতে তুলনামূলক বিশ্লেষণ করো। আমি যখন তোমাদেরকে উদ্দীপকটি দেখাই তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে যেই ব্যবসার গ্রাফটা তোমার হচ্ছে ঊর্ধ্বমুখী, আমরা একটু আবার গ্রাফে চলে যাচ্ছি। এই যে দেখো, যেই ব্যবসার গ্রাফটা এরকম ঊর্ধ্বমুখী হয় সেই ব্যবসাটা একটা ব্যবসার জন্য গুড সাইন যে সেই ব্যবসাটা খুব ভালো করছে, মানে প্রতি বছর তার মুনাফাটা বাড়ছে। আর যে ব্যবসা এরকম ফ্ল্যাকচুয়েট করে, কোনোবার বেশি কম বা নিচে নেমে যাচ্ছে, সময়ের সাথে সাথে নিচে নেমে গেলে সেটা বুঝতে হবে যে আমাদের ব্যবসাটা ভালো ব্যবসা করতে পারছে না। তো এই যে তুলনামূলক বিচার করতে বলেছে, তার মানে এখানে আমরা একটা ব্যবসাকে দেখাবো সফল, রায়না হক, তাহলে তার সফলতার কারণ কি মেয়েরা? এটা কিন্তু আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। এক কথা হচ্ছে সে কিন্তু ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ, অনেক চিন্তাভাবনা, মানে সে ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করেছে। তো চিন্তাভাবনাটা মানে কি জানো? চিন্তাভাবনা মানে হচ্ছে সে ঝুঁকি বিচার বিবেচনা করেছে, ঝুঁকি বিশ্লেষণ করেছে। এবং ঢাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। দেখো, সে কিন্তু তার ব্যবসাটার কোনো একটা নির্দিষ্ট পণ্য নিয়ে করেনি, মানে তার আহ্বান ক্রাফট, সেখানে বিভিন্ন ধরনের পণ্যের সমাহার আছে। আর সে জায়গা হিসাবেও বেছে নিয়েছে ঢাকা ও কুমিল্লা। সেখানে কিন্তু ঘনবসতি, আমরা সবাই জানি ঢাকা প্রচুর ঘনবসতি, এখানে মানুষ যত বেশি জিনিসের চাহিদা তত বেশি, এবং এখানে পণ্যের বাজারজাতকরণের সুবিধা অত্যন্ত বেশি, কারণ আমরা খুব সহজেই অনেক বেশি সংখ্যক ক্রেতাকে আমরা ক্যাচ করতে পারছি বা বেশি সংখ্যক ক্রেতার নিকট আমাদের পণ্যকে তুলে ধরতে পারছি। কুমিল্লা ও ঢাকার পরে একটা অত্যন্ত বড় এবং আধুনিক একটা শহর আমি বলতে পারি। সেখানেও লোক সংখ্যা তোমার হচ্ছে যে বেশি এবং চাহিদাও বেশি। তো এই যে দেখো, ও বাজার চাহিদা বিচার বিশ্লেষণ করে রোমানা হক ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে, এই কারণেই কিন্তু সে সফল। এবং সে কিন্তু একটা পণ্য নিয়ে ব্যবসা করেনি, সে ব্যবসা পোর্টফোলিও করেছে, এই কারণে সে সফল হয়েছে এবং সে ঝুঁকি বিবেচনা করেছে। এটাই হচ্ছে তার সফলতার কারণ। অন্যদিকে আমরা যদি রোমানা হকের ব্যর্থতার কারণ হিসেবে
কিছু কথা বলতে যাই, তাহলে একই কথা আমরা গ নাম্বারে যেটা বলেছি, রোমানা হক ব্যবসায় বাজার চাহিদা বিচার বিশ্লেষণ করেনি। সে একটা নির্দিষ্ট অঞ্চল সিলেট, সেখানে এমনিতেই আমাদের জনবসতি কম এবং সে লোকজনের আনাগোনা মূলত কম, পর্যটন নির্ভর শহর, সেখানে শুধুমাত্র একটা গোষ্ঠীর কাপড় নিয়ে সে ব্যবসা করছে, তাহলে তার কিন্তু সফলতার সম্ভাবনা ব্যবসায় শুরুতেই কমে যাচ্ছে। তো এই হলো বিষয়টা, যে আমাদের তুলনামূলক বিচার বিশ্লেষণ করে আমরা একটা মতামত দিতে পারি যে আমাদের যদি ব্যবসায় সফল হতে হয় তাহলে আমাদের পণ্যের বাজার চাহিদা বিচার বিশ্লেষণ করে ঝুঁকি বিবেচনা করেই তাহলে আমাদেরকে ব্যবসা করার পূর্বেই চিন্তা করে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে আমাদের ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। মেয়েরা বুঝতেই পারছো, তাহলে এই সম্পূর্ণ উত্তরটা আমরা কোনখান থেকে লিখব? ঝুঁকির গুরুত্ব থেকে। ঝুঁকির গুরুত্বতে আমরা দুইটা পয়েন্ট দেখেছিলাম, একটা হচ্ছে ঝুঁকি বিবেচনা আর একটা হচ্ছে বাজার চাহিদা বিচার বিশ্লেষণ। এই দুইটা পয়েন্টকে আমরা ফোকাস করে রোমানা এবং রায়না দুজনের যে ব্যবসায়িক চিত্রটা আছে, তোমরা হয়তো বুঝতে পারছো, এগুলো পার্সেন্টেজ এগুলা দিয়ে আমরা সুন্দর করে উত্তরটা খাতায় লিখব। উত্তরটা অনেক সুন্দর করে লেখা যায়, তো আশা করি তোমরা সুন্দর করে লিখবে। যে অপ্রয়োজনীয় কথা তোমার খাতার মধ্যে থাকবে না, অপ্রয়োজনীয় কথা তুমি পরিহার করবে। তোমার উত্তর হবে সুন্দর, সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় কথা নির্ভর। আমি দুইটা পয়েন্টকে ফোকাস করতে বলেছি, ঝুঁকির তাৎপর্য সেই দুইটা পয়েন্টকে ফোকাস করবে, উদ্দীপকের সাথে মিল করবে, অবশ্যই গ্রাফের এই সংখ্যাগুলোকে আনবে, প্লাস তোমার একটা যেহেতু উচ্চতর দক্ষতা তোমার নিজের একটা মতামত প্লাস তুমি নিয়ে আসবে, যেটা আমি তোমাকে বলেই দিলাম যে কেন একজন সফল হয়েছে, কেন একজন ব্যর্থতা হয়েছে। এটা যদি আমরা সুন্দর করে খাতায় প্রেজেন্ট করতে পারি তাহলেই আমরা তুলনামূলক চিত্রটা আমাদের হয়ে গেলে, এবং আমরা আশা করছি যে আমরা অ্যাটলিস্ট 4-এ আমরা তো 3 পাবোই, আর আমাদের যদি প্রেজেন্টেশন সুন্দর হয়, হাতের লেখা পরিষ্কার হয়, তাহলে আমরা বোর্ডে 4-এ 4ই পেতে পারি। স্কুলে হয়তো আমরা 1 নাম্বার অনেক সময় রেখে দিই হাতে, কিন্তু বোর্ডে কিন্তু আমরা পূর্ণ নাম্বারেই পেতে পারি যদি আমরা এভাবে লিখি। তো আশা করি তোমরা 1 নম্বর সৃজনশীলটা বুঝতে পেরেছো। তো আমরা 2 নম্বর সৃজনশীলে যাব। তো খুব কাছাকাছি দুটো সৃজনশীল অনুশীলনীতে দিয়েছে। আমার মনে হয় অনুশীলনীতে একটা অঙ্ক নির্ভর সৃজনশীল দেওয়া উচিত ছিল। যাই হোক, অঙ্ক আমরা বোর্ড প্রশ্ন থেকে প্র্যাকটিস করবো। এখন বইতে যেটা আছে সেটা সলিউশন করে নিই। দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন, বিনিয়োগকারীর নাম দিয়েছে জনাব শফিকুল রহমান। জনাব শফিকুল রহমান বিনিয়োগ করা প্রতিষ্ঠানের নাম, উনি ঝর্ণা কোম্পানি লিমিটেড আর আজাদ কোম্পানি লিমিটেড। এখানেও সেই একই রকম দুইটা কোম্পানি দেওয়া, ঝর্ণা এবং আজাদ। তোমরা খেয়াল করেছো এখানে গ্রাফটা গ্রাফটা মানে দণ্ডমান হয়নি, এখানে এরকম আপ ডাউন রেখা উঠেছে, এখানে এরকম স্টেজ যাচ্ছে। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে আমি একটু আগে বুঝিয়ে এসেছি যে এই আপ ডাউন বা ফ্ল্যাকচুয়েট রেখা দিয়ে কী বোঝায় আর এরকম ঊর্ধ্বমুখী রেখা দিয়ে কী বোঝায়, নিশ্চয়ই মনে আছে মেয়েরা। তো দেখো, ঠিক আগের যে আমাদের প্রশ্নটা, ওটার কনসেপ্ট নিয়েই কিন্তু আমাদের পরবর্তী সৃজনশীলটা। তো দেখি আমাদের এখানে আসলে আর কোনো কথা নেই, শুধুমাত্র দুটা গ্রাফ দেওয়া। তো আমরা এখন চলে যাচ্ছি ক নাম্বার প্রশ্নে। ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে কোন ধরনের ক্ষতি থেকে বাঁচা যায়? আমরা অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে পারি যদি ভবিষ্যতের ঘটনাগুলো বিচার বিশ্লেষণ করে সেই অবস্থা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। এরপরে দেখো, বন্ডে বিনিয়োগকারীদেরকে কোন ঝুঁকি মোকাবেলা করতে হয় ব্যাখ্যা করো। বন্ডে বিনিয়োগকারীদেরকে সুদের হারের ঝুঁকি বা সুদ হারের ঝুঁকি বিবেচনা করতে হয়। কেন? কারণ হচ্ছে বন্ডের সুদের হার বাড়লে বন্ডের বাজার মূল্য কমে, আর সুদের হার কমলে বাজার মূল্যটা বাড়ে। তো এই কারণেই হচ্ছে তোমার বন্ডের সাথে সুদের হারের ঝুঁকিটা ওতপ্রোতভাবে জড়িত। তোমাদের বইয়ে খুব সুন্দর করে বর্ণনা করা আছে, তোমরা ওইখান থেকে নিয়ে নিবে। আচ্ছা, এরপরে দেখো, জনাব শফিকুল রহমানের আজাদ কোম্পানিতে বিনিয়োগ কি ব্যাখ্যা করো। আমরা যদি দেখতে পারি এটা হচ্ছে আজাদ কোম্পানি। দেখো, আয়টা 0 বছর থেকে শুরু করে ঊর্ধ্বমুখী হয়েছে, তার মানে তার বিনিয়োগটা কি লাভজনক। দেখো, আমাদের যদি বলি প্রথম বছরে বিনিয়োগ থেকে মুনাফা 5% কিছু কম হয়েছে। এরপরে আমাদের মুনাফাটা কিছুটা বেড়েছে ধরলাম 5%, এরপরে বেড়ে 5% আরও উপরে হয়েছে। এরপরে দেখো প্রায় 15% এবং লাস্টে দেখো প্রায়
20%-এর কাছাকাছি চলে গিয়েছে। মানে যত বছর গিয়েছে 2008, 2009, 2010, 2011 এবং 2012-তে এসে ততই তোমার কী হয়েছে, মুনাফাটা বেড়েছে। আমরা যদি একটা স্কেল, আমার হাতের পাশে একটা স্কেল নেই, তোমরা বাসায় একটি স্কেল দিয়ে ধরে দেখবে যে আয়গুলো আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। দেখো আমি যেটুকু কলম দিয়ে বুঝতে পারছি, প্রথম যদি আমরা 3 ধরি, এরপরে প্রায় 5 হয়েছে, এরপরে 5-এর উপরে প্রায় 8, এরপরে তোমার হচ্ছে 10 এবং মোটামুটি পরে একদম 15 পাশে চলে গিয়েছে। মানে তোমার হচ্ছে ব্যবসাটা খুব বেশি গ্রো করছে, অল্প থেকেই শুরু করে আস্তে আস্তে উঠতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজাদ কোম্পানিতে বিনিয়োগ কি লাভজনক। তো এখানে আমাদের উদ্দীপকে আর কিছু দেয়নি, তো আমাদেরকে আসলে আর কিছু বলারও প্রয়োজন নাই, আমরা উদ্দীপক অনুযায়ী লিখবো। শুধুমাত্র এখানে অবশ্যই আমাদেরকে সংখ্যাগুলোকে টানতে হবে। 2008-এ কত পার্সেন্ট হয়েছে, 2009-এ কত পার্সেন্ট হলো, 2010-এ কত পার্সেন্ট, 2011-তে কত পার্সেন্ট এবং 2012-তে কত পার্সেন্ট। তো যেহেতু 2008 থেকে শুরু করে 2012 পর্যন্ত প্রতিটা বছরই তার মুনাফাটা বেড়েছে, মুনাফাটা যেহেতু বেড়েছে তাহলে তার ব্যবসাটি কি লাভজনক। শুধুমাত্র এটুকু লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। খুবই সহজ একটা ক্রিয়েটিভ প্রশ্ন, যদি আমরা বুঝতে পারি তাহলে এটাতে লেখা খুবই কম। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন। ঝর্ণা কোম্পানির আয়কে নিয়মিত করার জন্য কোন পদক্ষেপ নেওয়া যুক্তিসঙ্গত বিশ্লেষণ করো। মেয়েরা, ঝর্ণা কোম্পানির আয়টা দেখো, আমরা দেখতেই পাচ্ছি আয়টা একদমই নিয়মিত না। 2008-এ 15% হয়েছে, এরপরে 2009 হয়ে গেল 5%, এরপরে 2010-এ আবার বেড়ে গেল, 2011-তে আবার কমে গেছে, আবার 2012-তে যে প্রায় 15% হয়ে গেল। তো এই যে ফ্ল্যাকচুয়েট করছে, এটাকেও কিন্তু আমরা ঝুঁকি বলছি, তাই না? তো এই ঝুঁকিটাকে কমানোর জন্য বা আয়কে নিয়মিত করার জন্য আমরা কী করতে পারি? হ্যাঁ, সে একই কথা, আমরা ঝুঁকির গুরুত্বের 2টা পয়েন্ট আছে, ঝুঁকি বিবেচনা এবং বাজার চাহিদা বিচার বিশ্লেষণ। ঝুঁকি বিবেচনা করতে যেহেতু একটা কোম্পানিকে 2 ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হয়, ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। এই ব্যবসায়িক ঝুঁকি কি, ব্যবসায় তোমার পরিচালন ক্ষমতা মেটাবার অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়, আর দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তো এই ঝুঁকিটা বিবেচনা করেই তাকে কী করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো ঝর্ণা কোম্পানিকে আয় নিয়মিত করার জন্য ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি দুটাকেই কমাতে হবে, প্লাস তাকে বাজার চাহিদা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই তার আয়টা নিয়মিত হবে। তো এই সম্পূর্ণ উত্তরটা আমরা কোথায় পাচ্ছি মেয়েরা? 41, 42 এবং 43 পৃষ্ঠায়। 2টা প্রশ্নের কিন্তু উত্তর মোটামুটি এক, কিন্তু লিখতে হবে একটু সুন্দর করে। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা 2টা প্রশ্নে তোমার নোট করে পড়বে, তা না হলে 2টার উত্তর তোমার একই লিখে ফেলবে। একই জায়গা থেকে নিতে হবে, কিন্তু তোমার 2টাতে 2 জায়গায় ফোকাস করতে হবে। এটার গ নাম্বারটা অত্যন্ত সহজ, কিন্তু এখানে ঘ নাম্বারে 2টা বিষয়ই তুলে আনতে হবে। তো আশা করি তোমরা মেয়েরা 2টা সৃজনশীল খুব ভালো বুঝতে পেরেছো, আর তোমরা বাসায় এই 2টা খুব সুন্দর করে পড়বে। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে, এরকম গ্রাফের প্রশ্নগুলো, বা স্কুলে পরীক্ষাও আসতে পারে, বোর্ড ফাইনাল পরীক্ষাও আসতে পারে। যেহেতু বইয়ে আছে, বোর্ড বইতে আছে, আমাদের কিছু বাদ দেওয়ার জন্য খুব সুন্দর করে পড়তে হবে। তো তোমরা এটা পড়ো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি বোর্ড প্রশ্ন বা বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের মতো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।